আপনার চোখে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম মানে ক্লিন ইমেজ। আমি কি বলবো, দীর্ঘ বললে কি যায় আছে? যারা বসে তারা জিজ্ঞেস করুন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো দুর্নীতির কেস, কোনো ক্রিমিনাল কেস আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রী মানে বাংলায় এখনো ভারতে খুব কম জন্মেছেন, মানে স্বাধীনতার পর থেকে। এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ওনার যে মাস অ্যাপিল, মাস ক্যারিজমা, তার কোনো তুলনা হয় না। এটা আমাকে স্বীকার করতেই হবে, বা এটা স্বীকার না করারও কিছু নেই। আমাদের সোসাইটি যেরকম, আমাদের আর 5টা ক্ষেত্রের মতো রাজনীতিতেও একটা খুব গভীরভাবে একটা পিতৃতন্ত্র আছে। এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা ডিপলি প্যাট্রিয়ার্কাল একটা সোসাইটি আমাদের, এবং পলিটিক্স তার বাইরে নয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে মানে কোনো রকম কোনো মানে ডাইনাস্টিক কোনো প্রিভিলেজ ছাড়া, মানে ওনার বাবা কাকা যে কোনো বড় নেতা ছিলেন, বা ইভেন তারা যে খুব কোটিপতি বড় লোক ছিলেন বা সামাজিকভাবে খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ ছিলেন, তাও নয়। অত্যন্ত সাধারণ একটা পরিবার থেকে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং একজন মহিলা হিসেবে যে সাফল্য পেয়েছেন, মানে আমি মহিলা হিসেবে বলবো না, কিন্তু মহিলা হিসেবে আমি এই কারণে কথাটা বলছি, কেননা এই যেটা আমি বললাম, পিতৃতান্ত্রিক একটা ব্যবস্থা, একজন মহিলার লড়াই তো অনেক কঠিন একজন পুরুষের থেকে। সেখানে উনি যেভাবে সাফল্য পেয়েছেন, নিশ্চয়ই এটা একটা বিরাট একটা সাকসেস স্টোরি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি সেখানে আরেকটা কথাও ওনার ব্যাপারে বলবো, মানে ভারতে এরকম আর কোনো উদাহরণ আছে কিনা একজন মহিলা নিজে একটা দল তৈরি করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। সেটা খুব সম্ভবত উনি ছাড়া আমার তো মাথায় আসছে না আর কোনো নাম আছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন। তিনি কোনো রাজনৈতিক পরিবারের, মানে বিরাট বাবা রাজনৈতিক নেতা ছিলেন, জেঠু ছিলেন, সেই লিগ্যাসিতে তিনি নেত্রী হয়েছেন নন। তিনি স্ট্রিট ফাইটার। তিনি মাটি থেকে উঠে এসেছেন, বিপরীত পরিস্থিতির রাজনীতি করেছেন। এলিটিস্ট কংগ্রেসের লিডারশিপকে সাইড করে তারই উত্থান হয়েছে। প্রথমে একটুখানি হতচকিত হয়ে গেছিলাম যা বলছেন আর কি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্যের এই স্টেটমেন্ট। অবশ্যই সত্য তো সত্যই। নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সকল দর্শককে অভিনন্দন, ভালোবাসা এবং শ্রদ্ধা এবং হৃদয় থেকে আপনাদেরকে সম্মান জানাই। কারণ আপনারা দীর্ঘদিন ধরে আমার পাশে থেকেছেন, লাইক কমেন্ট করেছেন এবং আমার ভিডিওগুলো দেখেছেন। এর জন্য আপনাদের কাছে আমি মাথা নত করে আপনাদেরকে প্রণাম জানাই। তার সাথে সাথে বলি, আজকের যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি সেই অনুষ্ঠানটি হলো, ভোট তো মিটে গেছে 29 তারিখ, কিন্তু 4 তারিখে বেরোবে রেজাল্ট। এই যে 29 থেকে 3 তারিখ, মানে 4 তারিখ সকালবেলা পর্যন্ত সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে কি হবে কি হবে না। এ জিতবে, ও হারবে, ওই সিট হারবে, ওই সিট জিতবে, এ আসতে পারে, ও আসতে পারে, এই যে গবেষণা চলছে। এবং এই ভোটের হাওয়া কি চলছে, কি হতে চলছে, কি হতে পারে, এই নিয়েই আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। তার থেকে আর একটা কথা বলি, যদি আমার অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, সমীক্ষা তো অনেক চ্যানেল করেছে, আমি কোনো চ্যানেলের নাম করছি না। অনেক নামি দামি চ্যানেল, ছোট বড় মাঝারি, সবাই সব রকম করেছেন। বেশিরভাগই দেখিয়েছেন যে না, প্রত্যাবর্তন হচ্ছে। কিন্তু আমাদের মতন ছোটখাটো ইউটিউবাররা বলছে না, প্রত্যাবর্তনই হচ্ছে, পরিবর্তন হচ্ছে না। আর বড় বড় চ্যানেলগুলো যারা এক্সিট পোল করেছেন বা টিভির পর্দায় দেখেছেন, সব বলেছে না, পরিবর্তন হচ্ছে। এবং তাদের একটা সংখ্যাও দেখেছেন। কিন্তু আমরা যা দীর্ঘদিন ধরে, এই গোটা 2 মাস ধরে কোন সিটে কি হতে পারে, কে হারবে, কে জিতবে, কেন হারবে, কেন জিতবে, সমীক্ষা করেছি, ইউনিয়ন পোল করেছি, বিশ্লেষণ করেছি, করে আপনাদের সামনে তুলে ধরেছি যে না, মমতা ব্যানার্জির সরকার আবার গড়তে চলেছে 4র্থবারের জন্য। কিন্তু তাহলে এই মিডিয়াগুলো এরকম কেন দেখাচ্ছে? এটা একটা হাওয়া তৈরি করা, এর পিছনে কোটি কোটি টাকার ব্যবসা চলে, সাট্টা বাজার চলে, এটা তাদের জন্য। দেখুন, একটা সময় ছিল সকল সাংবাদিক মানে মানুষ ভেবে নিত, মানে একদম ভগবানের স্থান দিয়ে দিত এবং তাদেরকে বিশাল সম্মান করা হতো। কিন্তু আজকের দিনে জোর গলায় বলতে পারি যে সাংবাদিকদের সামনে হয়তো কেউ গালাগালি করে না, কিন্তু এমন কোনো সাংবাদিকই নেই যে তাদের পিছনে লোক গালাগালি করে না। কারণ আমি আমার নিজের চোখে দেখেছি অনেক নামি দামি চ্যানেলের সাংবাদিকদের আমার কাছ থেকে ইন্টারভিউ নিয়েছে, আমাকে সাজিয়ে দিয়েছে, আপনি এটা বলবেন যে আপনি এই ঘটনাটা দেখেছেন, এরপরে এইটা হয়েছে, পুরো ডাহারা মিথ্যা সাজিয়ে। আমি জিজ্ঞেস করেছিলাম তখন, এ কি আপনি দিনকে রাত বানাচ্ছেন, এইভাবে আমাকে বলতে বলছেন? পরিষ্কার তারা বলে আমাদের মালিকের অর্ডার। আমরা যদি আমার মালিকের অর্ডার অনুযায়ী খবর না দেখাতে পারি, না তৈরি করতে পারি, আমার পেটে লাথি পড়ে যাবে, তাহলে আমার চাকরিটি থাকবে না। যে চ্যানেল মমতা ব্যানার্জি বিরোধী চ্যানেল, আপনারা বুঝে নেন, পশ্চিমবঙ্গে চলে,
সেই চ্যানেলের নামকরা সাংবাদিক যারা ওই মানুষের পিছনে ক্যামেরা নিয়ে নিয়ে দৌড়াচ্ছে আর রিপোর্ট সংগ্রহ করছে, সেরকম কোনো সাংবাদিক আমার পাড়ায়, আমার বাড়ি থেকে 5টা বাড়ির পাশেই থাকে। তাদের থেকে অনেক গল্প আমাদের সাথে হয়, যেটা ব্যক্তিগত, যেগুলো বলা যাবে না ওপেনলি, কারণ তাতে তার ক্ষতি হবে, আমার কিছু না হলেও তার ক্ষতি হবে, আর এটা আমি কোনোদিনই চাই না। এবং নামি দামি অনেক চ্যানেলের সাংবাদিকদের সাথে আমাদের একটা সম্পর্ক আছে, তাদের থেকে আমরা অনেক রকম খবর পাই, যেটা আপনাদের থেকে তুলে ধরি, এবং তারা কিভাবে খবর বানায়, কিভাবে বিক্রি হয়, বাজারে কিভাবে কেনা বেচা হয়। আজকাল সাংবাদিকদের যেটাই আপনারা টিভির পর্দায় দেখছেন না কেন, মানে তৈরি করা হয়। যিনি মমতা ব্যানার্জির পক্ষের চ্যানেল হয়ে গেছেন, তিনিও মিলিয়ে ঝুলিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছেন, আবার যিনি বিরোধী আছেন তিনিও ঠিক তাই। মমতা ব্যানার্জির বিরোধিতা করতে হবে, তাই যতটা পারি, মানে দুধে যত পরিমাণ জল দেওয়া যায় তার থেকে অধিক দেয়, এত পরিমাণে দেয় যে লাস্টে আর দুধ দেখা যায় না, শুধু জলই থাকে। মানে এই হেন জায়গায় চলে এসছে। টিআরপি চাই, মানি চাই, এই হয়ে গেছে সংবাদ মাধ্যমের ব্যাপারগুলো। তো যাই হোক, আবহাওয়া যাই দেখাক না কেন, অলরেডি বুঝতে পেরে গেছেন শুভেন্দু অধিকারীর আজকের বয়ান হচ্ছে যে ভোট তো হয়ে গেছে, যা আজ পর্যন্ত এই গোটা 2 মাস কেন, আজকে 2 বছরেও শুভেন্দু অধিকারীর মুখ থেকে এই ধরনের ভাষা বের হয়নি। শুধু জেহাদিরা, জঙ্গিরা যেসব ভাষা বলে ওনার মুখে তাই ছিল, কিন্তু আজকের পুরো পরিবর্তন হয়ে উনি বলছেন, আজকের একটি ভদ্র মানুষের নেতার মতন কথা বলেছেন। এটাকে আমি মান্যতা দিই এবং সম্মান করি যে কথাটি বলেছেন। অনেকে হয়তো ব্যঙ্গ করেছেন, অনেকে কটূক্তি করেছেন, না, আগে কি বলেছেন, কিন্তু যেটা ভালো ভালো বলতে হবে। কি বলেছেন? যে দেখুন, যা হওয়ার হয়ে গেছে, জনগণ তার মতামত দান করে ফেলেছেন, সেটা বাক্সে বন্দী হয়ে গেছে। এবার আমি জিতবো কি মমতা ব্যানার্জি জিতবে কি বিজেপি জিতবে কি সিপিএম জিতবে, যেই জিতুক না কেন, নেতাদের কিন্তু কোনো ক্ষতি হবে না, কারণ নেতারা বুলেট প্রুফ গাড়িতে 30 জন বডিগার্ড নিয়ে ঘুরছে। কিন্তু যারা কর্মী, যারা এই রোদ জল বৃষ্টি মাথায় নিয়ে কোনো আমাদেরকে সাপোর্ট করে দৌড়দৌড়ি করেছেন, একে অপরের সাথে বিরোধিতা করেছেন, তাদের কাছে হাত জোর করে বলি, আপনারা শান্তিপ্রিয় ভাবে চলুন, একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করুন, কোনো রকম অশান্তিতে যাবেন না। এটার পিছনে যেরকম ওনার ভদ্রতা আছে, উনি যেরকম সঠিক কথাটা বলেছে এটাও মান্যতা দিয়ে, আবার উনি এটাও বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপি গভর্নমেন্ট তৈরি হচ্ছে না, তার জন্যই এই আভাসটা দিচ্ছেন। এটাও না হলে ওনার মতন মানুষ, এত সত্যবাদী ডায়লগ ওনার মতন মানুষের মুখ থেকে বেরোতো না, কোনো মতেই বেরোতো না। কারণ দেখেছি আমরা প্রচারে বেরিয়ে হিন্দু এলাকায় ঢুকে বলছেন জয় শ্রীরাম, মোল্লাদের থেকে সাবধান। আবার কোনো মুসলিমের সাথে দেখা হয়ে গেছে, তাকে আবার জড়িয়ে ধরে, সেখানে শুভেন্দু অধিকারী আপনাদেরও বিধায়ক, সবার বিধায়ক, সব ডায়লগ অনেক রকম শুনেছি। তাই কিন্তু শুভেন্দু অধিকারী ছাড়া আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো নেতা এরকম সরাসরি কোনো একটি জাতিকে এত ছোট, এত ঘৃণার চোখে বা এত বিরূপ মন্তব্য করেছে, যা কোনো রাজনৈতিক নেতার মুখে মানায় না। হ্যাঁ, অনেক বিজেপির নেতাই অনেক কথা বলেছেন, মুসলমানদের দোকান থেকে এটা কিনবেন না, ওটা কিনবেন না, এটা করবেন না, আবার সেই মুসলমানদের বয়কট করবেন, এরা জেহাদি, এরা জঙ্গি, নানা ধরনের, সে অর্জুন সিং, কৌস্তব বাগচি, শুভেন্দু অধিকারী বলেছেন। আবার এটাও আপনারা বুঝবেন, এটা আপনাদের তাতাচ্ছে। আজকের একটা কথা বলি আমার চ্যানেলের মাধ্যমে, যদি ভারতবর্ষে সংখ্যাগুরু হিন্দু সমাজ না থেকে মুসলিম সমাজ থাকতো, মুসলিম সমাজরা যদি, মুসলিম সম্প্রদায়ের মানুষ যদি সংখ্যাগুরু হতো, ভারতীয় জনতা পার্টি কিন্তু তাদেরকে নিয়েই রাজনীতি করতো, আর তারাই হতো এদের আত্মীয় স্বজন। কারণ ভারতীয় জনতা পার্টির লক্ষ্য একটাই, দুনিয়া ভার মে যায়, ক্ষমতাটা আমাদের হাতে থাকবে। এটা একদম, এর পিছনে লাখো উদাহরণ আছে, আমি দিতে পারি, কিন্তু সেই উদাহরণ দিতে এখন আসিনি, কারণ সেটা রাজনৈতিককরণের বক্তব্য হবে, আমি সেটা বলতে চাই। তাই এদের একটাই নীতি, যেহেতু সংখ্যাগুরু হচ্ছে হিন্দুরা, তো হিন্দুদের পক্ষে এমন কথা বলবো, আবার মুসলিমদের পক্ষে এমন কথা বলবো, সমাজটাকে তাতিয়ে একটা গন্ডগোল পাকিয়ে রাখবো, মজাটা আমরা লুটবো। আমরা আছি, বিজেপি আছে, মানে হিন্দু খাত্রেমে থাকবে, খাত্রেমে থাকলেই হিন্দুরা আমাদের দিকে ভোট দেবে। কিন্তু হিন্দুরা যদি শান্তিপ্রিয়ভাবে মাথা উঁচু করে ধন সম্পত্তিতে, কর্মতে, সবকিছুতে
শান্তিপ্রিয়ভাবে বসবাস করে, তাহলে ওনাদের রাজনীতিটা এইভাবে চলবে না, সেটা ওনারাও বুঝে গেছে। তাই হিন্দুকে খাত্রে মে রাখো 2014 সাল থেকে তাই হয়ে এসছে এবং 26-এও তাই হচ্ছে, কারণ ওনাদের ক্ষমতাটাই হচ্ছে মেইন উপলক্ষ। তো যাই হোক, এসব সাট্টা বাজারের দিকে খেয়াল না করে ভাবুন একবার, এদের কাছে মানি হচ্ছে মেইন উদ্দেশ্য। তার একটা জলজান্ত উদাহরণ দিই। হাবড়া সিটে জ্যোতিপ্রিয় মল্লিক জেল খেটে এসছেন রেশন দুর্নীতিতে। সেই হাবড়ায় প্রচুর কাজ করেছে জ্যোতিপ্রিয় মল্লিক, উনি এর আগেরও বিধায়ক ছিল। কিন্তু যেহেতু এরকম একটা কেস এসছে, তার হেরে যাওয়ার কথা, তাহলে তার সামনে একজন প্রার্থী দেওয়ার দরকার ছিল, সুঠম চেহারা, ভদ্র, শিক্ষিত এবং খুব সম্মানের দিক দিয়ে একটা উচ্চ আসনে বসে আছে। কিন্তু না, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের থেকেও থার্ড ক্লাস, যিনি এক বনগাঁ অঞ্চলের তোলাবাজ গ্যাংস্টার বলতে পারেন, তার জীবন কাহিনীতে বহু লুট মার খুন খামারি অনেক কিছু তোলাবাজির ইতিহাস রয়েছে, মানে গুন্ডার দিক দিয়ে দাবানো, তাকে প্রার্থী করেছে। কারণ এই যে তাকে প্রার্থী করেছে, তার পিছনেও কিন্তু এটা। আর একটা ভাববেন যে রাজনীতিতে সকল মানুষ যে রাজনীতি বোঝে, এটা কিন্তু একদমই না। আজকে বিজেপি যে মার্জিনটা পায় বা যে ভোটটা পায়, তা কিছুটা হচ্ছে বামেদের ভোট, আর তাদের যে নিজস্ব ভোটটা আছে, যেগুলোর মাথা মোটা, খায় না মাথা দেয়, হিন্দুত্ব বোঝে না, আমি হিন্দু, আমি ভোট দেবো এখানে, জয় শ্রীরাম বলবো, এই ধরনের। কিন্তু পলিটিক্সে কোনটা তার জন্য উপযুক্ত, কোথায় ভোট দেওয়া উচিত, এসব তারা বোঝেই না। সেই সংখ্যক মানুষ কিছু আছে তারা। আর যাদের একমাত্র ব্যক্তি স্বার্থ, কিছু মানুষ আছে ব্যক্তি স্বার্থ, তারাই লাফাচ্ছে, তারাই পরিবর্তনটা আছে। এই ব্যক্তি স্বার্থ মানুষ কারা জানেন? একটু স্বার্থতে হানি হলেই তারা অমুক দল থেকে কি তমুক দলের থেকে মুখ ফিরিয়ে নেয়। এই লোকগুলো হচ্ছে সর্বদলের, মানে সর্বঘাটের কাটালি কলা বলে, তাই এরা যখন প্রয়োজনে পড়ে সিপিএম কে সমর্থন করে, যখন প্রয়োজন পড়ে তৃণমূলকে সমর্থন করে, যখন প্রয়োজন পড়ে নির্দলকেও সমর্থন করে দেবে। এক ধরনের বিক্রি হওয়া লোক। আমার বাড়ির সামনে ড্রেনটা ময়লা পরিষ্কার হয়নি, এই দল ভালো না, আমি অমুককে ভোট দিয়ে দেবো। এরকম আবার অনেকের আছে এলাকাতে দুর্নীতিগ্রস্ত এলাকার মানুষের সাথে, সে হয়তো শাসক দলের কাছে ঠ্যাঙানো হয়েছিল, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, তার কাছে তো জয় শ্রীরাম বিরাট মূল্যবান। আবার কেউ আছে যে তৃণমূলে গেলে এই মুহূর্তে তৃণমূলের এত নেতা কর্মী, সেখানে তাকে নেতা বলে মেনে নেবে না, তাকে কোনো পদ দেবে না, তাকে কোনো পজিশন দেবে না। অতএব বিজেপিতে অনেক গ্যাপ আছে, সেখানে একটু হুম্বি তুম্বি দেখিয়ে দিলে এবং শর্ত রেখে যদি যাই, আমি একটা পদ পাবো, আমি হুম্বি তুম্বি করতে পারবো। এই ধরনের বহু মানুষ বিজেপিতে বর্তমানে এই ধরনের মানুষ। কারণ একটা কথা বলছি, আপনারা প্রমাণ, আমি আপনাদের সাথে সাথে প্রমাণ দিচ্ছি, তার জলজান্ত উদাহরণ। বিজেপি যে এখনো সাংগঠনিকভাবে সেই জায়গায় আসতে পারেনি, তার প্রমাণটা কি? তার প্রমাণটা আপনারা দেখেছেন, সেন্ট্রাল অফিসে গিয়ে যেসব যারা ভেবেছিল আমি টিকিট পাবো বা এবার আমাদেরকেই সুযোগ দেওয়া হবে, তারা অজ্ঞাত কুখ্যাত ভাষায় সল্টলেকের পার্টি অফিসে গিয়ে গালাগাল থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্যের নাম করে, শুভেন্দু অধিকারীর নাম করে যাচ্ছাতা ভাষায় গালাগালি করেছে, ওপেন ক্যামেরার সামনে, হাজারো হাজারো কর্মীর সামনে নাম করে, এবং বলেছে কোটি কোটি টাকায় টিকিট বিক্রি করছে। কিন্তু আপনারা দেখেছেন কি যে তৃণমূলের এরকম হয়েছে? আপনারা তো আঙ্গুল তোলেন যে না তৃণমূল অমুক, তৃণমূল থেকে তৃণমূল দুর্নীতিগ্রস্ত। তৃণমূলের কিন্তু এই জিনিসটা হয়নি, কিন্তু বিজেপির ক্ষেত্রে আপনারা এই জিনিসটা দেখেছেন। তাহলে কতটা স্বচ্ছতা এরা বহন করছে সেটা কিন্তু বাংলার মানুষ দেখেছে। তাই ভোটে জেতাটা অত সোজা কথা না, আর বললেই হলো না। দ্বিতীয়ত কথা, আপনারা যে এই ভিডিওটা দেখছেন, আমার ভিডিওর পূর্বে একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দিয়েছি। কোন রাজনৈতিক দল, সে বিজেপি হোক সিপিএম হোক, আপনি দেখেছেন মমতা ব্যানার্জির সম্বন্ধে তাদের কি ধারণা? যতই তারা ওই প্রচার করতে গিয়ে হুম্বি তুম্বি করে বড় ডায়লগ দিক না কেন, কিন্তু বাস্তবে জানে মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই। মমতা ব্যানার্জির নামে একটা দুর্নীতি নেই। উনি সাদা শাড়ি পরেন, ওনার জীবনটাও এরকমই সাদা। তো ব্যাপারটা এখানে, এটা আমার বক্তব্য না, এটা দিলীপ ঘোষের বক্তব্য, এটা শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, এটা শতরূপের বক্তব্য। তাই সেই জন্যই বলছি, চিন্তার কোনো কারণ নেই। মার্জিনটা হয়তো কম বেশি হতে পারে। কারণ কি, এইবারের ভোটে এই যে বিজেপি কেন এত লাফাচ্ছে, তা সেটা একটা কারণ বলছি। এই হুমায়ুন, ভাইজান, এরকম অনেক ভাইজানরা, আপনারা শুধু দেখেছেন ভোটের বাজারে
শুধু হুমায়ুন আর ভাইজানকে কিনেছে। এরকম হুমায়ুন আর ভাইজানের মতন ছোটখাটো ভাইজান বলছে মুসলিম বিরোধী, মুসলিমদের জিহাদি বলছে, কিন্তু এই জিহাদিদের, যাদেরকে আমি কিন্তু জিহাদি বলছি না, যাদেরকে শুভেন্দু জিহাদি বলে, তাদেরকে যে কত কোটি কোটি টাকা তাদের পিছনে ব্যয় করেছে শুধু মুসলিম ভোটটাকে কেটে তৃণমূলের থেকে সরিয়ে নাও, আর এই এক তাদের মধ্যে আনন্দ। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে এই যে সেন্ট্রাল বাহিনী এসছে, সেন্ট্রাল বাহিনী নিরপেক্ষ ভোট করেছে, নিরপেক্ষ ভোট করেছে। আপনারা বলছেন হ্যাঁ ঝামেলা অশান্তি হয়তো হয়নি, কোনো বডি পড়েনি, এটা একদম 100% শিওর, কিন্তু নিরপেক্ষতার দিকে কিন্তু ছিল না। কারণ অনেক কিছুই অনৈতিক কাজ, তাদের অনেক ব্যবহার এবং শাসক দলের প্রতি তাদের যে রূপ একতরফা হয়েছে। তাই দ্বিতীয়ত কথা হচ্ছে কি এসআইআরটা যে করেছেন, কি বলবো, জ্ঞানেশ কুমার, হাসি লাগে, মানে জ্ঞানেশ কুমার জ্ঞান দিয়ে, মানে জ্ঞানেশ নামটা ওনার জ্ঞানেশ কুমার, তাই সর্বজ্ঞানের অধিকারী সাজতে গিয়ে এসআইআরটা কিন্তু যে বিজেপির ফরেই করতে চেয়েছিল শুধু হিন্দু ভোটার কেটে দেব, এটাই কিন্তু অনেক মানুষ ক্ষিপ্ত। হ্যাঁ হিন্দু ভোটার কেটেছে এটা ঠিকই, কোনো কোনো বাড়ির ফুল নামগুলোই কেটে দিয়েছে, আবার দেখুন কারো বাবার নাম কেটেছে তো কারো ছেলের নাম। সেই ফ্যামিলিগুলো যার ছেলের নাম বৈধ ভোটার হিসেবে নাম কাটা গেছে, তার ফ্যামিলি কি গিয়ে ভোট দেবে বিজেপিকে? তারা কিন্তু জানে যে এই এসআইআর এর নামে ভোট করে বিজেপি জেতার জন্য আজকে আমার ছেলের নামটি কেটেছে। আর বিশেষ করে 2014 সাল থেকে, যেদিন থেকে মোদী ক্ষমতা এসেছেন, সেদিন থেকে শুধু কাগজ, কেন জানেন, একটা ব্যবসা রমরমা করিয়েছেন পশ্চিমবঙ্গের, কেন সারা ভারতবর্ষে যত জেরক্সের দোকান আছে, যত ফটোর দোকান রয়েছে, যত সাইবার ক্যাফ রয়েছে, তাতে কিন্তু কাজ বেড়েছে। এরকমও দেখেছি এসআইআর এর সময় রাত 2টো বেজে গেছে, তো সেই দোকান খুলে রেখে লোক লাইন দিয়ে কাগজ তৈরি করাচ্ছে, এগুলো দেখেছি। এইটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি। তাই নিশ্চিন্তে থাকুন, হয়তো কিছু আসন কমতে পারে, বাড়তে পারে, কিন্তু আমরা যেটা দেখিয়েছি আমার চ্যানেলের মারফতে, সেটাই হতে যাচ্ছে এবং রেজাল্ট ওইটাই হবে আমার মতে বলে, আমাদের বিশ্লেষণে, আমার বিশেষ করে আমার চ্যানেলের তরফ থেকে 215 থেকে 225, 70 থেকে 75 বিজেপি এবং 3 থেকে 4 অন্যরা। এই হচ্ছে ব্যাপার। ভাবুন রাজনীতিটা কোথায় পৌঁছে গেছে। হুমায়ুনের মতন লোক আজও বলছে আমি মুখ্যমন্ত্রী হব, মানে ভোট মিটে যাওয়ার পরেও বলছে আমি মুখ্যমন্ত্রী হব। এও ভাবা যায়, যে প্রচারে স্টেজে দাঁড়িয়ে বক্তৃতা রাখতে রাখতে নোংরা গালাগালি করে বেড়ায়, সেই লোকটি ভাবে আমাকে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দেবে। এত বড় পাগলা। আরে তোমার মুসলিম সম্প্রদায়ের, তোমার যেখানে থাকা হয় সেইখানে গোটা কয়েক লোকে ভোট দেবে তোমাকে, কিন্তু বাকি শিক্ষিত মুসলমানরা তোমার মুখে আর বললাম না, মিলিয়ে নেবেন। তাই ধৈর্য ধরুন, 4 তারিখ আসতে দিন। আশা করি আমরা যেটা দেখিয়েছি বা যেটা আমরা বলেছি, একটু ধৈর্য ধরুন, সেটাই মিলবে এবং দেখতে থাকুন। এবং হ্যাঁ, কারচুপি যদি কোনো রকম কাউন্টিং না হয়, তৃণমূল সরকার আবার, মানে মমতা ব্যানার্জির সরকার 4র্থবারের জন্য করছে। যাক, আজকের আলোচনা এই অবধি রাখলাম। জয় হিন্দ।